আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আমার এই আজকের ভিডিওতে আলোচনা করব হচ্ছে মানি লন্ডারিং কি। এই মানি লন্ডারিং এর বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। বাংলাদেশের সর্বপ্রথম মানি লন্ডারিং আইন প্রণীত হয় 2002 সালে। 2002 সালে যে মানি লন্ডারিং আইনটি প্রণীত হয়েছিল সেখানে বলা হয়েছিল যে টাকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাচার করাকে মানি লন্ডারিং বলা হবে। এমনকি কোনো ব্যক্তি যদি তার বৈধ টাকাও বিদেশে পাচার করে তাহলে কিন্তু সেটিও কি হবে? মানি লন্ডারিং হবে। 2002 সালের আইনে কিন্তু বেসিক্যালি শুধুমাত্র টাকা বিদেশে পাচার করাকেই কিন্তু মানি লন্ডারিং বলা হয়েছে। এরপরে 2008 সালে এসে এই মানি লন্ডারিং আইনটিকে রিপিল করে অর্ডিন্যান্স করা হয়, কিন্তু এই অর্ডিন্যান্সটি আবার উইদিন 30 ডেজের সেশনসে না গিয়েই আবার রিপিল হয়ে যায় এবং তারপর 2009 সালে প্রণয়ন করা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2009। এই মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2009টি চলতে চলতেই 2012 সালে খুব স্ট্রংভাবে প্রণয়ন করা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং এই 2012তে কিন্তু বলা হয়েছে যে শুধুমাত্র টাকা বিদেশে পাচার করা নয়, এখানে 20 থেকে 25টি বা আরও অধিক গ্রাউন্ডসকে টেনে আনা হয়েছে যে টাকাগুলোকে কিন্তু মানি লন্ডারিং বলা হবে বা যে টাকাগুলো মানি লন্ডারিং হবে। এবং 2013 সালে এই মানি লন্ডারিং বিধি প্রণয়ন করা হয়। এই যে 2012 সালে যে স্ট্রং মানি লন্ডারিং প্রতিরোধ আইন করা হয়, এখানে যে গ্রাউন্ডসগুলো তুলে ধরা হয়েছে আমি সেগুলো বিস্তারিত পরে আলোচনা করছি। এবং 2015 সালে এসে এই মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012টি কিছুটা অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন করা হয়েছে এবং এখানে বাংলাদেশ ব্যাংকের একটি স্পেশাল শাখা যেটাকে আমরা বলি BFIU, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এটাকে এই মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সাথে এই সংস্থাটাকে যুক্ত করা হয়েছে। এখানে বলা হয়েছে যখন কোনো ব্যাংকে কোনো অস্বাভাবিক অ্যামাউন্ট লাইক যখন 10 লাখের অধিক কোনো বড় অঙ্কের টাকা যখন কোনো ব্যাংকে কোনো ব্যক্তি লেনদেন করতে আসবেন, বিশেষ করে জমা দিতে আসবেন, তখন যদি ওই ব্যক্তি এই টাকাটির সঠিক কোনো উৎস দেখাতে না পারেন বা ওনার কাছে যদি এই টাকার সঠিক কোনো প্রমাণ না থাকে তাহলে কিন্তু এই টাকাটি বেসিক্যালি কি হবে? এটা হবে মানি লন্ডারিং। এবং এই ব্যাংকগুলি কি করবেন? তখন এই BFIU-কে এই বিষয়টি অবগত করবেন এবং BFIU তথ্য উপাত্তের ভিত্তিতে ঘটনাটি তদারকি করে তারা সাধারণত কি করে? তারা CID, কাস্টমস ইন্টেলিজেন্স ইউনিট, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অথবা দুদককে এগুলো হ্যান্ডওভার করে দেয়। এছাড়াও কিন্তু 2012 সালের যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, এখানে কিন্তু দুদককে স্পেশালি দুর্নীতি এবং ঘুষের ব্যাপারে কিন্তু স্পেশাল ক্ষমতা প্রদান করা হয়েছে। সো এই ক্ষেত্রে আসলে দুর্নীতি বলতে আমরা কি বুঝি, এটা স্পেসিফিক কোনো সংজ্ঞা পাওয়াটা কিন্তু খুব কঠিন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত কান্ট্রিতে কিন্তু দুর্নীতির কোনো নির্দিষ্ট সংজ্ঞা বের করা যায়নি বা দুর্নীতি বলতে আসলে আমরা কি বুঝি। বাট যেটা আমরা ঘুষ জিনিসটা আমরা সাধারণত বুঝতে পারি যে যখন আমরা কোনো কাজ করাতে গিয়ে সেখানে কোনো টাকা পেমেন্ট করি, এটাকে কিন্তু আমাদের অফিসিয়াল কাজে আমরা যে টাকাটা দিয়ে থাকি এটাকে আমরা ঘুষ বলে থাকি। এবং এই যে মানি লন্ডারিংয়ের সংজ্ঞায় কিন্তু বেসিক্যালি বলা হয়েছে হচ্ছে এটা একটি প্রেডিকেট অফেন্স, মানে এটা হচ্ছে একটি সম্পৃক্ত অপরাধ। তো 12 সালের যে মানি লন্ডারিং আইনটি প্রণয়ন করা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে যে শুধু বিদেশে টাকা পাচার নয়,
আপনি যদি কোনো ঘুষ গ্রহণ করেন সেটা মানি লন্ডারিং হবে, আপনি যদি কোনো দুর্নীতির মাধ্যমে কোনো টাকা গ্রহণ করেন সেটা মানি লন্ডারিং হবে। এছাড়াও যদি কোনো সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে, এছাড়াও যে গ্রাউন্ডসগুলো এখানে টানা হয়েছে, অর্থাৎ যে টাকাটি কোনো অবৈধ উপায়ে বা যে টাকাটির কোনো সঠিক উৎস কোনো ব্যক্তি দেখাতে পারবে না, কোনো প্রমাণ দিতে পারবে না, ইভেন নারী ঘটিত কোনো ঘটনায় যদি সে কোনো টাকা গ্রহণ করে থাকে, সেটাকেও কিন্তু মানি লন্ডারিংয়ের আওতায় অপরাধী করা যাবে। বিশেষ করে প্রতারণার মাধ্যমে, যেমন আমাদের 420 পেনাল কোডে প্রতারণা সম্পর্কে আলোচনা করা হয়েছে, কিন্তু প্রতারণার মাধ্যমে যে টাকাটা সেটাও কিন্তু মানি লন্ডারিংয়ের আওতায় আসবে। তাহলে তো বুঝতেই পারছেন যে 12 সালে যে মানি লন্ডারিং আইনটি প্রণয়ন করা হয়েছে, এটা কিন্তু খুব স্ট্রং একটি মানি লন্ডারিং আইন প্রণয়ন করা হয়েছে। এবং এই ক্ষেত্রে আমি আরও একটি বিষয় আপনাদেরকে অবগত করে রাখছি, সেটা হচ্ছে যখন BFIU এই মানি লন্ডারিংয়ের কোনো ঘটনা তদারকি করবেন, তদারকি অবস্থায় যদি সেটা BFIU বা CID কাস্টমস ইন্টেলিজেন্স ইউনিট, NRB অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা দুদক যদি মনে করে যে কোনো ব্যক্তির কোনো অবৈধ টাকা ব্যাংকে আছে, বাট এই টাকাটি বিদেশে পাচার হয়ে যেতে পারে, বা এই টাকাটি অন্য কোথাও সরিয়ে নেওয়া হতে পারে, বা এই টাকাটি এখানে নাও থাকতে পারে, এই ধরনের কোনো কনফিউশন যদি এই সংস্থাগুলোর মনে হয়, তাহলে কিন্তু FIR হওয়ার আগেই, মামলা হওয়ার আগেই কিন্তু এই সংস্থা কিন্তু বাংলাদেশ ব্যাংকে অবগত করে এই টাকাটি ফ্রিজ, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকেও কিন্তু ক্ষমতা প্রদান করা হয়েছে এই টাকাটিকে 2 মাসের জন্য বা 3 মাসের জন্য ফ্রিজ করে রাখার। এছাড়াও আদালতকে, অর্থাৎ এই সংস্থাগুলো যদি সিনিয়র স্পেশাল জজ আদালতে গিয়ে আবেদন করেন যে এই টাকাটি বিদেশে পাচার হতে পারে, এই টাকাটি যে কোনো মুহূর্তে অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হতে পারে, এই টাকার আমরা সঠিক কোনো উৎস খুঁজে পাইনি, অর্থাৎ এটা একটি লন্ডারিং মানি, এটা যদি কোর্টকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে কিন্তু কোর্ট কি করতে পারবে, কোর্টও কিন্তু ওই টাকাটি ফ্রিজ করে রাখার জন্য আদেশ প্রদান করবেন। তো তাহলে কিন্তু আমরা বুঝতেই পারছি যে 12 সালের মানি লন্ডারিং আইনটি কিন্তু খুব স্ট্রং। এবং এই ক্ষেত্রে আমরা কি জানতে পারলাম যে FIR হওয়ার আগেও কিন্তু একজন ব্যক্তির টাকা যদি এটা লন্ডারিং মানি হয়, তাহলে কিন্তু সেটা কি করা সম্ভব, সেটাকে ফ্রিজ করে রাখা সম্ভব। সো ভিউয়ার্স, আমার আজকের এই আলোচনায় আমি জাস্ট আপনাদের মানি লন্ডারিং আইন সর্বপ্রথম কবে প্রণীত হয়েছে এবং প্রথম মানি লন্ডারিং বলতে কি বলা হয়েছিল, পরবর্তীতে মানি লন্ডারিং বলতে এখন কি বলা হচ্ছে, বিস্তারিত বিষয়গুলো আলোচনা করলাম। আমি আমার পরবর্তী ভিডিওতে কিন্তু এই মানি লন্ডারিং আইনে মানে আপনি কোথায় মামলা করবেন, মানি লন্ডারিংয়ের মামলাগুলো কোথায় হয় এবং এই ক্ষেত্রে কোর্ট সর্বোচ্চ কি সাজা দিতে পারে, বা মানি লন্ডারিংয়ে যখন কোনো ব্যক্তির নামে মামলা হবে বা তার টাকা ফ্রিজ হবে, তখন ওই ব্যক্তির জন্য কি প্রতিকার আছে, এগুলোই আমি বিস্তারিত আমার পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আলোচনা করব। পরবর্তী তথ্যগুলো আপনাদেরকে আমি দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।